হ্যালো এভরিওয়ান, এমবিএসটি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের আরো একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা এমবিএসটিও 19-20 সেশনের প্রশ্নসমূহ সমাধান করব। প্রথমে আমরা কেমিস্ট্রি প্রশ্ন দিয়ে শুরু করতেছি। সর্বপ্রথম দেখো ভাইয়া, বলতেছে আমাদের ক্লোরাইড আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়। আমাদের বইয়ে কিছু ধনাত্মক আয়ন এবং কিছু ঋণাত্মক আয়ন শনাক্তকরণ পরীক্ষায় এসে থাকে। এগুলো আমাদের জানা লাগে। পজিটিভ আয়নের জন্য বা ক্যাটায়নের মধ্যে আমাদের সোডিয়াম প্লাস এবং অ্যামোনিয়াম প্লাস আয়নটা একটু বেশি এসে থাকে, আমরা একটু দেখব। এখানে মূলত একটা ঋণাত্মক আয়ন শনাক্তকরণ অর্থাৎ ক্লোরাইড আয়ন শনাক্তকরণ দিয়েছে। এখন ক্লোরাইড আয়ন শনাক্ত করা যায় হচ্ছে আমাদের সিলভার নাইট্রেটের মাধ্যমে। এখন সরাসরি মুখস্থ না করে আমরা একটু দেখি আসলে ব্যাপারগুলো কিভাবে হয়, কারণ পরীক্ষায় মাঝে মাঝে ভিতর থেকেও প্রশ্ন দিতে পারে। সো আমাদের বইয়ে নেগেটিভ আয়নের মধ্যে ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন SO4 2- এবং কার্বনেট আয়ন রয়েছে। এখন এই তিনটা আয়ন আমরা তিন ভাবে মূলত শনাক্ত করি, এবং ক্লোরাইড আয়ন মূলত আলাদা একটা ইয়া দিয়ে এবং সালফেট এবং কার্বনেটটা একটা সেম একটা যৌগ দিয়ে আমরা বের করি। ক্লোরাইড আয়ন আমরা কিভাবে শনাক্ত করি তাহলে? সো মনে রাখবো, আমাদের যে ক্লোরাইড আয়ন আছে, এই ক্লোরাইড আয়নের সাথে আমরা সিলভার নাইট্রেটের দ্রবণ সর্বপ্রথম যোগ করি। সিলভার নাইট্রেটের যোগ করার পর আমরা এখানে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পাই। সিলভার ক্লোরাইডের আমরা কি পাই? সাদা অদক্ষেপ। এই সাদা অদক্ষেপ দেখে আমরা বুঝতে পারি যে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ দেখে আমরা মূলত নির্ণয় করি যে এখানে ক্লোরাইড আয়ন আছে। দেন কি করি, মানে শুধুমাত্র কি এতটুকু রাখি না, এখানে তো আমাদের নাইট্রেট আয়নও যুক্ত হবে। সো এখন এই যে এই AgCl কে আমরা, অর্থাৎ এই সিলভার ক্লোরাইডকে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে, মূলত দুই অণু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা যুক্ত করি, কারণ এখানে ডাই অ্যামিন তৈরি হবে। এখানে তৈরি হবে ডাই অ্যামিন সিলভার ক্লোরাইড, NH3 অ্যামিন মূলক দুইটা ডাই অ্যামিন সিলভার ক্লোরাইড। এটা মূলত জলীয় দ্রবণ আকারে থাকবে, এবং এটা দেখে আমরা বুঝতে পারি যে এই বিক্রিয়ার দ্বারা আমরা বুঝতে পারি যে এখানে ক্লোরাইড আয়ন আছে। এটা হচ্ছে ক্লোরাইড আয়ন শনাক্তকরণের প্রক্রিয়া। এখন বাকি রইল কি আমাদের সালফেট এবং কার্বনেট আয়ন। সো সালফেট ও কার্বনেট আয়নের মধ্যে আমরা কার্বনেট এবং সালফেট আয়নকে দুইটা সেইম মূলক দ্বারা আমরা বের করে থাকি। এটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম নাইট্রেট যৌগ দ্বারা বা আমরা পরীক্ষা করে থাকি। এটাতে এখানেও ব্যারিয়াম নাইট্রেট যোগ করি, এখানেও আমরা ব্যারিয়াম নাইট্রেট যোগ করি। এই ব্যারিয়াম নাইট্রেট দুইটাতে যুক্ত হওয়ার পর মূলত আমাদের কি হয় সেইটা হচ্ছে মেইন বিষয়। ব্যারিয়াম নাইট্রেট আমরা যোগ করলাম। ব্যারিয়াম নাইট্রেট দেওয়ার পর এই কার্বনেট আয়ন ব্যারিয়াম নাইট্রেটের সাথে যুক্ত হয়ে আমাদের তৈরি করে ব্যারিয়াম কার্বনেট, যেটা সলিড অর্থাৎ একটা অদক্ষেপ পড়ে, যার নাম হচ্ছে, মানে এটা সাদা অদক্ষেপ পড়ে। প্লাস নাইট্রেট আয়ন তো থাকবেই। একইভাবে এই ব্যারিয়াম সালফেটও বিক্রিয়া করে, মানে সালফেট আয়ন বিক্রিয়া করে তৈরি করে আমাদের ব্যারিয়াম সালফেট। একইভাবে এইটাও সাদা। এখন একটা ঝামেলা হয় যে আমরা সর্বপ্রথম কিন্তু জানি না যে একটা দ্রবণের মধ্যে কার্বনেট আয়ন আছে না সালফেট আয়ন আছে। যখন আমরা ব্যারিয়াম নাইট্রেট ইউজ করলাম, দুইটাই আমাদের সাদা দিল, কার্বনেটও আমাদের সাদা অদক্ষেপ দিল, তারপর সালফেটও আমাদের সাদা অদক্ষেপ দিল। সো দুইটা যদি আমাদের সাদা অদক্ষেপ দেয়, এখানে ঝামেলা হচ্ছে আমরা বুঝবো কিভাবে এখানে কোনটা আছে। এই জন্য আমরা দুইটা যে উৎপাদটা পাইছি, অর্থাৎ এই উৎপাদটাকে, ব্যারিয়াম কার্বনেটকেও আমরা দুই অণু HCl বা HCl এর সাথে আমরা বিক্রিয়া করাই, এবং একই সাথে আমরা ব্যারিয়াম সালফেটকেও আমরা HCl এর সাথে বিক্রিয়া করাই। এই ব্যারিয়াম সালফেটটাকেও আমরা HCl এর সাথে বিক্রিয়া করাই। মজার ব্যাপার হলো এই ব্যারিয়াম সালফেট, অর্থাৎ এই সালফেট মূলকটা আমাদের HCl এর সাথে কোনো ধরনের বিক্রিয়া করে না, অর্থাৎ এখানে অদ্রবণীয় রয়ে যায় বা কোনো ধরনের রিয়েকশন করে না। এটা থাকে অদ্রবণীয়, অর্থাৎ কোনো ধরনের রিয়েকশন তারা দেখায় না। এই কোনো কিছু পরিবর্তন না দেখে আমরা বুঝতে পারি যে এখানে সালফেট আয়ন আছে। অপরদিকে ব্যারিয়াম কার্বনেট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি হয়। কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি হওয়ার দেখে আমরা বুঝতে পারি যে এখানে কার্বনেট আয়ন আছে। মূলত এটা চুনের পানিকে ঘোলা করে, আমরা জানি কার্বন ডাই অক্সাইড। সো যাই হোক, ব্যারিয়াম কার্বনেটের মধ্যে HCl দিলে আমরা যখন কার্বন ডাই অক্সাইড গ্যাস দেখতে পাই, সেটা দেখে আমরা বুঝতে পারি যে এখানে মূলত কার্বনেট আয়ন আছে। সো এটা বিক্রিয়া করে কি 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 তৈরি করে? আমাদের ব্যারিয়াম ক্লোরাইড তৈরি করে। ব্যারিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, সাথে তো কিছু পরিমাণ পানি থাকবেই।
পানি তো লিকুইড আকারে সেটা থাকবেই। ওকে, সো এই ছিল বিক্রিয়া। সো এখানে আমাদের দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে আমাদের ক্লোরাইড আয়ন শনাক্তকরণ। ক্লোরাইড আয়ন কিভাবে আমরা শনাক্ত করি? এটা হচ্ছে আমাদের সিলভার নাইট্রেটের মাধ্যমে বিক্রিয়াটা আমরা দেখাইছি। সিলভার ক্লোরাইডের সাদা দক্ষেপ করে তারপর সিলভার ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড তৈরি করে, তোমরা চাইলে এটা লিখে রাখতে পারো। দেন কথা হচ্ছে কার্বনেট আয়ন এবং সালফেট আয়ন দুইটাকে আমরা ব্যারিয়াম নাইট্রেট দ্বারা শনাক্ত করি, এবং ব্যারিয়াম নাইট্রেট কার্বনেট এবং সালফেট আয়নের সাথে বিক্রিয়া করে দুইটাই সাদা দক্ষেপ দেয়। ওই সাদা দক্ষেপের মধ্যে আমরা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই, তখন কার্বনেট আয়ন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, এই জন্য আমরা বুঝতে পারি এখানে কার্বনেট আয়ন আছে। অপরদিকে সালফেট আয়ন কোনো ধরনের বিক্রিয়া দেয় না, কোনো ধরনের মানে পরিবর্তন না দেখে আমরা বুঝতে পারি এখানে সালফেট আয়ন আছে। মূলত কোনো জিএসটি এক্সামে সম্ভবত এই আমাদের এই কার্বনেট আয়ন এবং সালফেট আয়নের যে প্রক্রিয়া থেকে দিছিল, যে প্রথমে বলছে যে এমন একটা মূলক দেওয়া হলো যেটা ব্যারিয়ার ম্যাট্রিক্সের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পর একটা অদক্ষেপ তৈরি হয়েছে, এবং অদক্ষেপ তৈরি হওয়ার পর সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কোনো ধরনের বিক্রিয়া দেয় না। সো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কোনো ধরনের বিক্রিয়া দেয় না, এটা হবে কি সালফেট আয়ন। আর যে দেয় সে হচ্ছে ব্যারিয়াম ক্লোরাইড। ওকে, হোপফুলি বুঝতে পারছি। নেক্সট, সো 12 নম্বরটা আমরা একটু ব্যাখ্যা সহকারে দেখলাম। 13 নম্বর, একটা বিক্রিয়া দেয়া আছে উপরে, এখানে ইম্পর্টেন্ট দেখার যে এখানে আর ও আছে, অর্থাৎ এখানে পারক্সাইড দিছে। এবং যখন পারক্সাইড দেখি এবং হাইড্রোজেন ব্রোমাইড দেখি, আমাদের ব্রেইনে একটা বিক্রিয়ার কথা মাথায় আসার কথা, সেটা হচ্ছে মার্কোনিকোভের বিপরীত নীতি, যাকে আমরা খারাসের নীতিও বলি। সো এই নীতিটাতে কি হয়, প্রথম কথা হচ্ছে যদি পারক্সাইড না থাকতো, পারক্সাইড না থাকলে আমাদের তেলা মাথায় তেল দেয়, আমরা জানি এখানে কি হতো যে দ্বিবন্ধনটা ভেঙে যেত, দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে যেখানে আমাদের হাইড্রোজেন বেশি আছে, যেখানে আমাদের হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যুক্ত হইতো। এটা যদি সাধারণ মার্কোনিকোভের নীতি অনুযায়ী, যেখানে আমাদের হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যুক্ত হইতো একটা বিক্রিয়া, এবং অপরটাতে ব্রোমিন যুক্ত হইতো, যেটাতে 90% বা 99% এইটা হইতো যদি পারক্সাইড না থাকতো। এখন যেহেতু আমাদের পারক্সাইড আছে, এটা এখানে বিপরীত মার্কোনিকভ নীতি বা খারাসের নীতি এখানে হয়। এখানে কি হয়, যেই হাতে হাইড্রোজেন কম সেই হাতে এবার হাইড্রোজেন হাইড্রোজেন যাবে, এবং যেই হাতে হাইড্রোজেন বেশি সেই হাতে ব্রোমিন যাবে। এটা হচ্ছে মেইন উৎপাদ। মূলত আমাদের বেশিরভাগ টাইমে মেইন উৎপাদটা জিজ্ঞেস করি, তোমরা দুইটাই জেনে রাখবা। মূলত এখানে দুই অণু এই যৌগটা আছে। সো একটা অণুতে কি হবে, যখন আমাদের পারক্সাইড থাকবে তখন যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে, অপর হাতে ব্রোমিন। এবং কম কোনটা যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন বেশি সেটা। মানে দুইটা যৌগ এখানে তৈরি হবে। তোমাকে আমি বলি যে CH3, CH2, তারপর CH Br, মানে CH2 ব্রোমিন, এটা একটা যৌগ। অপর দিকে হবে কি আমাদের CH3, CHBr, CH3, এই টাইপের দুইটা যৌগ তৈরি হবে। তো এখানে যেহেতু এটা বিপরীত মার্কোনিকভ নীতি, এখানে প্রথমটা বেশি হবে, এটা আমাদের 90% বা 99% হবে। কারণ কি, এটা হচ্ছে বিপরীত মার্কোনিকভ নীতি, তোমরা একটু বিক্রিয়াটা দেখলেই বুঝতে পারবে। এবং এখানে বাকি যে 1% সেটা দেখা দিবে। সো বিপরীত মার্কোনিকভ নীতি আমরা, তোমরা যারা বিক্রিয়াটা এটা এইচএসসি তো তোমরা অনেক বেশি পড়ে আসছো, আমি আর মানে ইয়াতে না গেলাম, ব্যাখ্যায় না গেলাম। এখানে অ্যান্সার হবে কি, যেখানে আমাদের ব্রোমিন যুক্ত হবে, কোথায়, যেখানে আমাদের হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিন যুক্ত হবে, যেখানে আমাদের হাইড্রোজেন কম সেখানে আমাদের হাইড্রোজেন যুক্ত হবে। কেন? এটা হচ্ছে বিপরীত মার্কোনিকভ নীতি। বিপরীত মার্কোনিকভ নীতিতে প্রধান উৎপাদ এইটা তৈরি হয়। ওকে, এবং আরেকটা বিষয় হলো এই যে বিপরীত মার্কোনিকভ নীতি, হাইড্রোজেন ব্রোমাইড বাদে অন্য কোনো হাইড্রোজেন আয়োডাইড, HCl এগুলোর ক্ষেত্রে আমাদের বিপরীত মার্কোনিকভ নীতি খাটে না। কি বললাম, আমাদের বিপরীত মার্কোনিকভ নীতি শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডেই খাটে। অন্যান্য কোনো যেমন মানে HCl, HI এগুলোর ক্ষেত্রে আমাদের বিপরীত মার্কোনিকভ নীতি খাটে না। ওকে, 14 নম্বর, নিচের কোনটি সুপার অক্সাইড? সো আমাদের সুপার অক্সাইড, পারক্সাইড, অক্সাইড এগুলো সম্ভবত আমরা সবাই জানি, তাই না? সো আমরা যদি একটু দেখি, অক্সাইড কে তৈরি করে, নিশ্চয়ই অক্সিজেন। সো এরকম একটা যদি আমরা দেখি, অক্সাইডের উদাহরণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আমরা যদি বলি। তারপর হচ্ছে পারক্সাইড, পারক্সাইডের একটা উদাহরণ নিতে পারি। তারপর হচ্ছে সুপার অক্সাইড, সুপার অক্সাইড, সুপার অক্সাইড। এখানে যেটা ইম্পর্টেন্ট, তুমি যদি দেখো এখানে অক্সিজেনের যোজনী, এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে আমাদের, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, -2। অর্থাৎ আমি বলতে চাইতেছি অক্সাইডে অক্সিজেনের যোজনী -2 থাকবে। অপরদিকে পারক্সাইডে অক্সিজেনের যোজনী থাকবে -1, আর সুপার অক্সাইডে অক্সিজেনের যোজনী থাকবে -½
এগুলো দেখে আমরা বুঝতে পারবো, মূলত আমরা জারণ মান দেখে আমরা বুঝতে পারবো যে এখানে কত হয়। অক্সাইডে জারণ মান হবে -2, পার অক্সাইডের জারণ মান হবে -1, সুপার অক্সাইডের জারণ মান হবে হাফ। এখন এখানে দেখো কোনটা সুপার অক্সাইড, তুমি যদি প্রথমটার দিকে একটু খেয়াল করো, KO2, এখানে পটাশিয়ামের কি প্লাস, সো তার মানে অক্সিজেনের, একটা অক্সিজেনের নিশ্চয়ই -1/2, এরকম দুইটা অক্সিজেনের আমাদের -1/2 হয়েছে, সেজন্য আমাদের 1 হয়েছে। তার মানে পটাশিয়ামের যদি প্লাস হয়, অক্সিজেনের এখানে আম, একটা অক্সিজেনের হবে -1/2, আর যেখানে আমাদের -1/2 জারণ মান, সেটাকে আমরা বলতেছি সুপার অক্সাইড। তার মানে KO2 সুপার অক্সাইড, এটা কিন্তু মুখস্থও রাখে, এটাই বেশি আসে যে সুপার অক্সাইড কোনটা, মানে KO2, এটা মানে ম্যাথ করা, মানে কোনো কিছু চিন্তাও করা লাগে না, এটা সুপার অক্সাইডের বেশি আসে, এটা ফেমাস। প্রোপিন একের সাথে ওজোন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়, তো আমরা যদি একটু কপি করে নিই। ওকে, সো প্রোপিন একের সাথে কোনটা তৈরি হয় আমরা দেখব। ওকে, আমরা একটু মুছে নিই। সো প্রোপিন এক ওজনের সাথে বিক্রিয়া কোনটা উৎপন্ন হয়, সো ওজনীকরণ বিক্রিয়া আমরা মূলত দ্বিবন্ধনটা সরাসরি ভেঙে দিই। সো প্রোপিনটা আমরা মূলত আঁকি, যে কার্বন কয়টা থাকবে, 3টা। সো প্রোপিন 1 যেহেতু বলছে, 1 নাম্বার কার্বনে আমরা লিখবো, মানে দ্বিবন্ধন দিব। সো দেন আমরা হাইড্রোজেন গুলা বসিয়ে দিব, CH3, 3টা চলে গেছে, একটা থাকবে, 2টা চলে গেছে, CH2 থাকবে। এখন বলতেছে আমাদের ওজনীকরণ বিক্রিয়া হবে, মানে ওজনের সাথে বিক্রিয়া। সো ওজনের সাথে বিক্রিয়া করলে ওজনীকরণ বিক্রিয়া ঘটবে, এবং তখন আমাদের কি হবে, এই যে দ্বিবন্ধন বরাবর ওই বন্ধনটা ভেঙে যাবে, এবং আমাদের দুই পাশে এরকম অক্সিজেন অ্যাড করে দিলেই হয়ে গেল। সো এই পাশে যদি আমরা অক্সিজেন অ্যাড করি, তাহলে একটা যৌগ তৈরি হবে, এখানে অক্সিজেন তৈরি হলে আরেকটা যৌগ তৈরি হবে। এই যৌগগুলো আমাকে দেখতে হবে কি তৈরি হইলো। সো এটাকে আমরা বলতে পারি CH3CHO, এখানে একটা অ্যালডিহাইড তৈরি হয়েছে, এবং একইভাবে ওই পাশে কি তৈরি হয়েছে, HCHO, মিথানেল বা ফর্মালডিহাইড। সো একটা তৈরি হলো কি ইথানেল, আর একটা হচ্ছে তৈরি হলো মিথানেল বা ফর্মালডিহাইড। সো দেখো তো ইথানেল আছে কিনা, প্রশ্ন হচ্ছে ইথানেল নাই। সো ফর্মালডিহাইড বা মিথানেল আছে, ফর্মালডিহাইড আছে, তাহলে আমাদের প্রোপিন একের সাথে ওজনীকরণ বিক্রিয়ায় ফর্মালডিহাইড তৈরি হয়। তুমি এভাবে জাস্ট মানে ভেঙে দিয়ে জাস্ট দেখবা যে কি তৈরি হলো। সো হোপফুলি বুঝতে পারছি। 16 নাম্বার, অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণে কোনটি ব্যবহৃত হয়। সো আমরা জানি যে পার্থক্যকরণগুলো অনেক বেশি আসে, পার্থক্যকরণ শনাক্তকরণ এগুলো বেশি আসে। সো অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণে আমরা ব্যবহার করি হচ্ছে টলেন বিকারক, এবং আরেকটা ইয়া করি যেটা হচ্ছে ফেমাস, এটা হচ্ছে ফেইলিং দ্রবণ। আরেকটা আরো কিছু মনে রাখতে পারি, এই টলেন বিকারক এবং ফেইলিং দ্রবণ দুইটাই, মানে দুই বিক্রিয়াতেই আমাদের অ্যালডিহাইড বিক্রিয়া করে, কিটোন কোনো ধরনের বিক্রিয়া করে না। কিটোন বিক্রিয়া করে না বলে এই টলেন বিকারক এবং ফেইলিং দ্রবণের বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন। এখন ডিএনপি পরীক্ষা, বা এটাকে বলা হয় 2,4-DNPH, সো 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন বলা হয়। সো এই বিক্রিয়ায় মূলত আমরা কি করি, আমরা কার্বনিল মূলক শনাক্ত করি, অর্থাৎ এখানে অ্যালডিহাইড অথবা কিটোন আছে, অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণ কিন্তু করি না, এখানে মূলত কার্বনিল মূলক শনাক্ত করি, যে কার্বনিল মূলক যে আছে, যে হয় এখানে অ্যালডিহাইড থাকবে, না হয় এখানে কিটোন থাকবে, কি আছে আমরা জানি না, বাট কার্বনিল মূলক আছে এটা আমরা শিওর। সেই জন্য আমরা বলতেছি এখানে আমরা কার্বনিল মূলক শনাক্ত শনাক্তকরণ করা হয় এটা দ্বারা। তারপর হচ্ছে আমাদের লুকাস বিকারক। সো লুকাস বিকারক দ্বারা মূলত আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড শনাক্ত করি। কি বললাম, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করা হয়। অ্যালকোহল, একটু বুঝে নিও, অ্যালকোহল শনাক্ত করা হয়। তারপর হচ্ছে ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ প্রক্রিয়ায় মূলত আমাদের কার্বনিল মূলক হতে অ্যালকিন তৈরি করা হয়। কি তৈরি হয়, কার্বনিল মূলক হতে, বা আমরা যদি বলি যে অ্যালকেন তৈরির প্রক্রিয়া, কার্বনিল মূলক হতে আমাদের অ্যালকেন তৈরি হবে, কার্বনিল মূলক হতে আমাদের অ্যালকেন প্রস্তুত করা হয়। এই পার্থক্যকরণ বিক্রিয়াগুলো একটু দেখে নিবা, যে কার্বনিল মূলক হতে অ্যালকেন তৈরির প্রক্রিয়া হচ্ছে ক্লিমেনসন বিজারণ, অথবা অন্যভাবে বলতে গেলে যে অ্যালকেন তৈরির প্রক্রিয়াকে আমরা বলি ক্লিমেনসন বিজারণ। সো আমাদের অ্যান্সার ছিল কি, টলেন বিকারক আমাদের অ্যালডিহাইড ও কিটোন পার্থক্যকরণে ব্যবহৃত হয়। তারপর 17 নম্বর, বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ কোনটি। এটা সহজ, বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ আমরা FTP দিয়ে মনে রাখতে পারি। কি কি দিয়ে ভাইয়া, FTP, এফ তে ফিউরান, টি তে থায়োফিন, পি তে পাইরল, পিরিডিন। সো এরকম কোথায় আছে, দেখো ভাইয়া পিরিডিন আছে। সো বিষম চাকরিক ইয়া কোনটা হবে, তাহলে FTP, ফিউরান, থায়োফিন, পাইরল এবং পিরিডিন, এগুলো হচ্ছে বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ, মুখস্থ করে ফেলবো। 18 নম্বর, PCl5 এর সংকরণ। এটা আমি এর আগের অন্য
সলভ ক্লাসেও দেখাইছি যে PCl5 এর সংকরণ, এটা তোমাকে দেখেই বলা উচিত যে এটা হবে আমাদের 5। এখন আর বেশি ব্যাখ্যা করব না, এটা হচ্ছে 5। আর 5 হলে কি হয় আমাদের sp3d হয়, sp3d হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি আমাদের ডি নাম্বার, sp3d। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে sp3d হলে আমাদের আকৃতি কি হয়, sp3d হলে এটার আকৃতি কি হয়? সো একটু পজ করে চিন্তা করো যে PCl5 এর আকৃতি কিরকম। ওকে, সো এটা তুমি একটু লিখে নাও, যেটা হবে আমাদের ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। ত্রিভুজাকার, আমাদের আকৃতিগুলোও কিন্তু লাগে, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। সাথে তুমি আরেকটা জিনিস লিখবা যে PCl5 এর যে বন্ধন কোণ এটা কত। PCl5 এর বন্ধন কোণ, তোমাদের কারো যদি এই সংকরায়নের প্রবলেম থেকে থাকে, আমার ইউটিউবে ক্লাস দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। 19 নাম্বার, উভধর্মী যৌগ কোনটি? উভধর্মী যৌগ হচ্ছে আমাদের পানি। উভধর্মী যৌগ কিন্তু আমাদের কি পানি, কারণ পানিতে তুমি H+ও পাবা ও H- পাবা, যা অ্যাসিড ও ক্ষারের সাথে, যেটা আমাদের অ্যাসিড অথবা ক্ষারের সাথে বিক্রিয়া করে, মানে যেটা একই সাথে অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে বা ক্ষার হিসাবে আচরণ করতে সক্ষম, তাকে আমরা বলতেছি উভধর্মী যৌগ। সো পানিকে কিন্তু মাঝে মাঝে নিরপেক্ষ যৌগের মধ্যে ধরা হয়। এটা যখন পানির পিএইচ যখন 7 থাকে, পানির পিএইচ যখন 7 থাকে, তখন মূলত এটাকে নিরপেক্ষ হিসেবে ধরা হয়। এই হিসাবে আমরা নিরপেক্ষ যৌগগুলোর নামও জানি। কোনো পানি নাই দিয়ে আমরা মুখস্থ করছিলাম, সিও, এনও, N2O এবং H2O, এগুলো হচ্ছে আমাদের নিরপেক্ষ যৌগের মধ্যে আছে। তবে উভধর্মী যৌগ যদি জিজ্ঞেস করি, এটা পানি হয়। কেন হয়? কারণ আমরা তো অলওয়েজ এখানে পিএইচ মানটা বলতেছি না, সো মানে উল্লেখ করতেছি না। সো স্বাভাবিকভাবে যদি বলে যে পানি কিরকম যৌগ, তুমি বলবা উভধর্মী যৌগ। ওকে, এখন অপশনে যদি উভধর্মী না থাকে, তুমি নিরপেক্ষ দাগাতে পারো, কিন্তু সর্বপ্রথম কথা হচ্ছে পানি তুমি উভধর্মী যৌগের মধ্যে লিখবা। কেন লিখবা ভাইয়া? পানি তুমি H2O আছে, এইটাকে তুমি H+O এটা দিতে পারে, এবং একই সাথে OH- তুমি এখান থেকে পেতে পারো, তাই এটা উভধর্মী যৌগ। এবং বললাম নিরপেক্ষ কখন হয়, যখন পানির পিএইচ মান যখন 7 হয়, তখন এটা নিরপেক্ষ হয়। 20 নাম্বার, নিচের কোন যৌগটি বিজারক? সো কোনটা জারক কোনটা বিজারক, এই টাইপের এমসিকিউ গুলো কিন্তু আমাদের পরীক্ষায় অনেক বেশি আসে, তাই একটু আমরা ব্যাখ্যা সহকারে জানবো যে কিভাবে বুঝতে পারবো যে কোন একটা যৌগ জারক না বিজারক। প্রথমত হচ্ছে আমাদের বিজারক কারা আর জারক কারা। বিজারক আমরা বুঝতে পারি যারা কিনা ইলেকট্রন ত্যাগ করে, তারা হচ্ছে বিজারক। এবং জারক হচ্ছে কি, যারা ইলেকট্রন গ্রহণ করে। তার মানে জারকে হচ্ছে আমাদের, বিজারকে কি হবে, আমাদের ইলেকট্রন আউট হবে, আউট হবে ইলেকট্রন। আর জারকে ইলেকট্রন ইন, ইলেকট্রন ইন হবে আমাদের জারকে। এখন এগুলা দিয়ে তো মানে সবসময় বোঝা যাবে না, কারণ আমাদের বিক্রিয়া হিসেবে থাকবে, আমরা তো সবসময় বুঝতে পারবো না। সো আমরা যদি একটু প্রথমে কিছু বলি যে বিজারক কিভাবে আমরা চিহ্নিত করতে পারবো, মনে রাখবো প্রথম কথা হচ্ছে বিজারকগুলো সাধারণত হয় ধাতু। বিজারকগুলা সাধারণত হয় আমাদের ধাতু, ধাতু অর্থাৎ ধাতু যদি বেশি থাকে, তাহলে আমরা সেই যৌগটাকে আমরা বলছি বিজারক। আমরা উদাহরণ দিয়ে দেখবো, সমস্যা নাই। তারপর বিজারকে আমাদের আহ আঁশযুক্ত যৌগ থাকবে, আঁশযুক্ত নামে আসে, যেমন সালফিউরাস অ্যাসিড, এটা একটা কি আমাদের বিজারক। তারপর এই যে স্টেনাস, এগুলো মানে আঁশযুক্ত যৌগগুলো সাধারণত বিজারক হয়। তারপর থায়ো থাকে, থায়োযুক্ত যৌগগুলোও আমাদের বিজারক। সো মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা মনে রাখবো, ধাতুর সংখ্যা যদি অধাতুর সংখ্যা হতে বেশি অথবা সমান হয়, তাহলে আমরা তাকে বলি বিজারক। এবং এক্ষেত্রে ধাতু হিসেবে আমরা কার্বন এবং হাইড্রোজেনকে আমরা একসাথে রাখবো, কার্বন হাইড্রোজেনকে ধাতু কল্পনা করব, কার্বন হাইড্রোজেনকে ধাতু কল্পনা করব, কল্পনা করব মানে ধাতু হিসেবে, মানে বিজারক ইয়া করার জন্য আমরা কল্পনা করব। কিন্তু নর্মালি তো আমাদের বিজার মানে ধাতু তো কার্বন হাইড্রোজেন না, বাট বিজারক বের করার জন্য আমরা কার্বন হাইড্রোজেনকে ধাতু হিসেবে কল্পনা করব, এবং দেখব সেখানে ধাতু বেশি নাকি অধাতু বেশি। তারপর এগুলো তো বুঝলাম ভাইয়া, জারক বের করে কিন্তু কোনো শর্টকাট নেই। তুমি জারকের জন্য জাস্ট একটা শর্টকাট মনে রাখবা, যে জারকের ক্ষেত্রে অক্সিজেন বেশি থাকলে সেটা জারক। কোন একটা যৌগে যদি অক্সিজেন বেশি থাকে, অক্সিজেন বেশি থাকলে জারক। অক্সিজেন যদি সমান অথবা অক্সিজেন যদি সমান অথবা কম থাকে, তাহলে এটা জারক। কম হলে সেটা সরি বিজারক। সো অক্সিজেন বেশি হলেও, বা অন্যভাবে বলে যে অধাতুই তো, অক্সিজেন একটা অধাতু না? সো অধাতু বেশি বা অক্সিজেন যদি বেশি হয়, তাহলে এটা জারক।
অক্সিজেন সমান অথবা কম হলে বিজারক। সো আমরা দেখি আসলে প্রশ্নগুলা। সো আমি তো বললাম যদিও। সো অপশনগুলো যদি আমরা একটু দেখি, নিচের কোন যৌগটি বিজারক? এখানে দেখো ভাইয়া, সহজে বোঝা যায় অক্সিজেন দিয়ে। যেখানে অক্সিজেন আছে তুমি এখানে অক্সিজেন দিয়ে চিন্তা করবা। এখানে দেখো অক্সিজেন বেশি আছে, মানে এখানে ধাতু আছে দুইটা, অক্সিজেন আছে চারটা, তার মানে অক্সিজেন বেশি, তার মানে কি এটা জারক। আমরা বলছিলাম অক্সিজেন বেশি হলে এটা হয় জারক। একইভাবে এই যৌগ দেখো অক্সিজেন বেশি, তার মানে এখানে অক্সিজেন বেশি, তাই এটা হবে কি আমাদের জারক। প্যাচ লাগবে আমাদের সিও ডি নাম্বার নিয়ে। কেন ভাইয়া? দেখো ভাইয়া, ফেরিক ক্লোরাইড এবং স্টেনাস ক্লোরাইড। তুমি যদি একটু চালাক হও, আমি তোমাকে কিন্তু অলরেডি বলে আসছি, যেসব যৌগের শেষে আস আছে তারা সাধারণত বিজারক হয়, এবং আমাদের প্রশ্নে বলছে যে কোনটি বিজারক। তার মানে স্টেনাস ক্লোরাইড, এই যৌগটা শেষে যেহেতু আস যুক্ত যৌগ এটা, তাই স্টেনাস ক্লোরাইড দেখে আমরা বুঝতে পারতেছি এটা কি আমাদের বিজারক। এখন এটা যে বিজারক, এটা বোঝার আরো একটা কিন্তু নর্মাল প্রসেস আছে। নর্মাল প্রসেস কি? এই স্টেনাস ক্লোরাইডের যে SN2+ রূপে এখানে এসএনটা আছে, তো এইটা কিন্তু আরো দুইটা ইলেকট্রন গ্রহণ করতে, আরো দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, সরি, আরো দুইটা ইলেকট্রন কি করতে পারে আমাদের ত্যাগ করতে পারে, আরো দুইটা ইলেকট্রন ত্যাগ করে আমাদের SN4+ হতে পারে। যেহেতু এটা আরো দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, আর আমরা জানি বিজারক ইলেকট্রন ত্যাগ করে, তার মানে এভাবেও আমরা অ্যান্সার করতে পারি SnCl2, তার মানে হচ্ছে আমাদের বিজারক। সে কিভাবে বলবো যে ভাইয়া FeCl3 কি আমাদের ত্যাগ করতে পারে না? না ভাইয়া, তুমি ফেরাস ক্লোরাইডের মধ্যে ফেরাসের জারণ মান দেখো, এটা হচ্ছে আমাদের 3+। এই 3+ থেকে আর বেশি হতে পারে না, কম হতে পারবে। অর্থাৎ এটা মানে যদি করে তাহলে মানে যোগ হবে, ইলেকট্রন মানে গ্রহণ করতে পারবে কিন্তু বিয়োগ করতে পারবে না। আর ইলেকট্রন গ্রহণ করলো, আর ইলেকট্রন যে গ্রহণ করে তাকে আমরা বলি কি? জারক। সো যেহেতু ফেরিক ক্লোরাইড, একই সাথে বুঝে দিচ্ছে এটাতে আস নাই, ইক আছে, তার মানে এটা জারক। আর আরেকভাবে বলতে পারি যে Fe3+, যেহেতু এটা জারণ মান, তাই এটা গ্রহণ করবে, আর গ্রহণ করলে এটা হয় আমাদের জারক। এগুলো আমি আমাদের পরিমাণগত রসায়নের যে বেসিক ক্লাস সেখানে আমি সুন্দরভাবে দেখাইছি, এখানেও দেখিয়ে দিলাম। তোমাদের যদি প্রবলেম আছে, হোপফুলি জারক বিজারক টপিকে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তোমাদেরকে জাস্ট একটা আরেকটা উদাহরণ জাস্ট বলি, বলো তো, H2C2O4, এটা কি জারক না বিজারক? ওকে, আমি বলছিলাম কার্বন এবং হাইড্রোজেনকে ধাতু হিসাবে কল্পনা করতে। সো কার্বন এবং হাইড্রোজেনকে যদি আমরা ধাতু হিসাবে কল্পনা করি, এখানে ধাতু সমান, ধাতু ইজ ইকুয়াল টু অধাতু, মানে অক্সিজেন সমান। তো ধাতু ইজ ইকুয়াল টু অধাতু হলে আমরা বলছিলাম এটা হবে কি আমাদের বিজারক, তার মানে এই হিসাবে এটাও আমাদের বিজারক। সো এইভাবে তুমি জাস্ট বের করবা, তোমার জাস্ট পরবর্তীতে এই স্লাইডটা জাস্ট একবার রিভিশন দিয়ে দিলে হোপফুলি আরো বুঝে যাবা। ওকে, সো আমরা যদি আরো কিছু দেখি, যে দেখো ভাইয়া, 21 নাম্বার, কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি? কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ, এটা দেখেই বোঝা যেতেছে এটা ফেমাস কোশ্চেন, যে এটা হবে আমাদের NaCO3, সোডিয়াম বাইকার্বনেট কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণে ব্যবহৃত হয়। নেক্সট। আচ্ছা, 22 নাম্বার, তড়িৎযোজী বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য কখন বৃদ্ধি পায়? তড়িৎযোজী বন্ধন বলতে ভাই এখানে কি বোঝা গেছে? আমরা জানি পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন যুক্ত হয়ে তৈরি করে আমাদের আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনকেই মূলত আমাদের তড়িৎযোজী বন্ধন বলা হয়। তার মানে এখানে বলতেছে যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য কখন বৃদ্ধি পায়। আর আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য কিন্তু আমরা ফাজানের নীতির মাধ্যমে আমরা পাই। তার মানে এখানে ভাই আমাদের ফাজানের নীতি বা পোলার আয়নের কথা বলতেছে, তার মানে আমরা এখানে এটা ফাজানের নীতি দিয়ে পড়বো। আর ফাজানের নীতিতে আমরা কি জানি? যে ফাজানের নীতিতে বলতেছে আমাদের অ্যানায়নের আকার কি হবে? অ্যানায়নের আকার হবে বড়, ক্যাটায়নের আকার হবে ছোট। আমি এভাবে তো পড়াইতাম যে আমাদের যে এখানে এখানে একটা মেয়ে থাকবে, মেয়েটার নাম হচ্ছে অ্যানি। ধরো একটা মেয়ে, মেয়ে মেয়ের মেয়েটার নাম হচ্ছে কি? অ্যানি। মেয়েটার কোলে মেয়েটার কোলে একটা ক্যাট থাকবে। মেয়েটার কোলে একটা, ধরো একটা ক্যাট থাকবে। সো মেয়েটা বড় নাকি ক্যাট বড়? অবশ্যই মেয়েটা বড়। আমি বলতে চাইতেছি ফাজানের নীতিতে অলওয়েজ, যদি আমরা ফাজানের নীতির বৈশিষ্ট্য অর্থাৎ আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য অর্থাৎ পোলারায়ন বৃদ্ধি করতে চাই, অবশ্যই অ্যানায়নটা বড় হবে, মানে অ্যানি বড় হবে, আর ক্যাট ছোট হবে, মানে ক্যাটায়নটা বড় হবে। আমি বলতে চাইতেছি ফাজানের নীতি মানতে হলে অলওয়েজ অ্যানায়ন বড়, ক্যাটায়ন ছোট। আরো কিছু বৈশিষ্ট্য আছে, চার্জ বেশি হতে হবে বা জারণ মান বেশি হতে হবে, আরেকটা হচ্ছে ডি অরবিটাল থাকতে হবে। শেষের দুইটা আমাদের এখানে লাগতেছে না, আমরা ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে এখানে অপশনগুলো চুজ করতে পারবো। তো আমরা বললাম কি, তড়িৎযোজী বন্ধনের সময় সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি করতে হলে আমাদের অ্যানায়নের আকার বড় হতে হবে। সো অ্যানায়নের আকার বড় কোথাও আছে? অ্যানায়ন ক্ষুদ্র আছে, তার মানে এটা হবে না। অ্যানায়ন বড়, চার্জ সেম হবে না, তো অ্যানায়ন নিয়ে নাই, তার মানে ক্যাটায়ন দিয়ে দেখবো। ক্যাটায়নের আকার ছোট হতে হবে, কোথায় আছে ভাইয়া? এই নাম্বারে দেখো ভাইয়া, ক্যাটায়নের আকার ক্ষুদ্র হতে হবে। বাকিগুলো দেখো একটাও মিলে না। ওকে, 23 নাম্বার, একই উপশক্তি স্তরের যেসব অরবিটালের শক্তি একই অথবা সমান তাদের কি বলা হয়? তাদেরকে বলা হয় ডিজেনারেট অরবিটাল।
তাদেরকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। আর যদি শক্তি সমান না হয় তখন তাকে আমরা বলি নন ডিজেনারেট অরবিটাল। 24 নম্বর, নিচের কোন যৌগে কার্বন পরমাণুর জারণ সংখ্যা ও যোজনীর মান সমান? এখানে মূলত দেখেই বোঝা যেতেছে এটা হবে CCl4। যদি তুমি দেখে না বোঝো, তুমি একটু মানে দেখে না বোঝার কোনো কারণ নাই আসলে। এখানে ক্লোরিন 4 চারটা, তার মানে চারটা মিলে কি হয় -1 × 4। আর কার্বনেরও জারণ মান কত আমাদের এখানে, যদি কার্বনকে আমরা এক্স ধরতাম, মানে এটাকে মূলত এইভাবে করে ম্যাথটা, ধরো x × 4 × -1 = 0। তাহলে কার্বনের জারণ মান কত হবে আমাদের এখানে? 4 হবে। আর কার্বনের এখানে জারণ মান যদি 4 হয়, আর কার্বনের যোজনী কত? যোজনী বলতে আমরা কি বুঝাই? কোন একটা মৌলের শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে তাকে আমরা বলি সেই মৌলের যোজনী। কার্বনের শেষ কক্ষপথে যোজনী সংখ্যা হচ্ছে, মানে ইলেকট্রন হচ্ছে চারটা, তার মানে তার যোজনী 4। সো এরকম দেখো ভাইয়া, প্রত্যেকটাতে কার্বনের যোজনী 4, ওকে, ঠিক আছে, বাট প্রত্যেকটাতে কার্বনের জারণ মান কিন্তু সেম না। এইটা যদি তুমি ম্যাথ করো, তুমি দেখবে এখানে কার্বনের জারণ মান আসতেছে আমাদের 3। ওকে, এখানে কার্বনের জারণ মান আসতেছে আমাদের মানে 3 আর কি। আর এখানেও তুমি কম দেখবা, মানে এখানেও যে ক্লোরিন আছে হাইড্রোজেন আছে, দুইটা ভিন্ন ভিন্ন মূলক হয়, দেখবা তুমি কার্বনের জারণ মান মানে তুমি পাবা না। ওকে, সো শুধুমাত্র ডি নাম্বারটাই ঠিক, বাকিগুলাতে যোজনী সেম হলেও, অর্থাৎ শেষ কক্ষপথে ইলেকট্রন তো অলওয়েজ মানে চারটাই থাকবে, বাট জারণ মানের মধ্যে পার্থক্য থাকবে। আর শুধুমাত্র CCl4 এর জারণ মানটা সেম আছে। 25 নম্বর, হাকেল রুল মেনে চলে না কোন যৌগ? হাকেল রুল কি ভাইয়া? যেসব যৌগে আমাদের আমরা জানি অ্যারোমেটিক যৌগগুলা কি হাকেল রুল মেনে চলে এবং 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। হাকেল রুল বলতে বোঝায় 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকা। কিন্তু এখানে হাকেল রুল মানে কি না মানে এটা চোখের দেখাতেই বোঝা যায়। তুমি যদি কোনো ধরনের এই যে অক্সিজেন থাকে বা এমন কোনো মৌল থাকে যেগুলা মুক্তজোড় আছে, তো মুক্তজোড় গুলাকে মূলত তুমি পাই বন্ধন হিসেবে কল্পনা করবা। তুমি লক্ষ্য করবা যে প্রত্যেকটা কোণার যে কার্বন থাকার কথা বা প্রত্যেকটা কোণার যে মৌলগুলা, এগুলা এই যে সংস্পর্শে আছে কিনা, কিসের সংস্পর্শে, যে মানে কি বলে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের মধ্যে আছে কিনা। তুমি যদি এই নাম্বারটা দেখো, সবগুলাই দেখো কোনো না কোনো ভাবে আমাদের ইয়ার মধ্যে আছে, সঞ্চালনশীল পাই ইলেকট্রনের মধ্যে আছে। একইভাবে বি নাম্বারটাও, এটা তো ন্যাপথালিন। ওকে, সো এটাও মানে আছে, এটা দেখেই বোঝা যাইতেছে যে এইটা যদি তুমি চিন্তা করো, এটা এই যে এদিক বরাবর আছে, এইটার যদি চিন্তা করো এটা এই যে এদিক বরাবর পাইতেছে, এটা যদি চিন্তা করো এদিক বরাবর পাইতেছে, মানে তুমি যে কোনো একটা ধরো দেখবা মানে কোনো না কোনো ভাবে পাইতেছে, এটা এই যে এদিক বরাবর পাইতেছে, সো পাইতেছে। এখন পাইতেছে না এমন কোনটা, তুমি ডি নাম্বারটার দিকে যদি তুমি একটু তাকাও, ডি নাম্বারে দেখো ভাইয়া, এই কার্বনটা এটা এখানে এখানে পাইতেছে, ওকে ফাইন, এটাও পাইতেছে, বাট মাঝখানের যেগুলো আছে, এই যে এইটা, এই কার্বন এবং এই কার্বনে কোনো ধরনের সঞ্চারণশীল পাই ইলেকট্রন এখানে নাই। সো যেহেতু পাই ইলেকট্রন নাই, তাহলে আমরা বলতে পারি এটা হাকেল তত্ত্ব মানে না। এখন তুমি 4n+2 ইলেকট্রন দেখবা, দেখো এভাবে যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে আমরা বলছিলাম। সো এখানে ইলেকট্রন কয়টা, তুমি ডি নাম্বারটা আগে চেক করো না। ইলেকট্রন হচ্ছে আমাদের চারটা, ইলেকট্রন চারটা, সো বা 4n = হবে আমাদের -2। 4n = যদি 4 হয়, 4n = হবে কত আমাদের -2, বা n হবে আমাদের হাফ। তো আমি এখানে মানটাই নিতে পারি, সমস্যা নাই, বা -হাফ যাই হোক। সো এখানে হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন। সো যেহেতু এখানে আমাদের হাফ মান আসতেছে, কিন্তু n এর মান হবে পূর্ণ সংখ্যা। এন এর মান অলওয়েজ পূর্ণ সংখ্যা হওয়া উচিত, কখনো হাফ বা ভগ্নাংশ গ্রহণযোগ্য না। যেহেতু এন এর মান ভগ্নাংশ গ্রহণযোগ্য না, তাই আমাদের এখানে ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। বাকিগুলো তুমি ম্যাথ করে দেখো, সবগুলাই আমাদের ইয়া মান আসবে, অর্থাৎ পূর্ণ সংখ্যক মান আসবে 1 2 3, মানে অর্থাৎ 4n+2 = 0, মানে 4n+2 যদি তুমি সংখ্যা বসাও, তখন তোমাদের পূর্ণ সংখ্যা আসবে, বাট এটা দেখেও বোঝা যায়। 26 নাম্বার, কার্বিলেমিন গঠন করে কোন যৌগ? মনে রাখবো বা মনে রাখার কিছু নেই, এটা মূলত অনেক ফেমাস বিক্রিয়া। কার্বিলেনিক এমিন শনাক্ত করে যে আমাদের প্রাইমারি এমিন পাওয়া যায়। কার্বিল এমিন গঠন করে কোন যৌগ? প্রাইমারি এমিন এবং অ্যানিলিন। প্রাইমারি এমিন না ব্যবহার করে কিন্তু আমরা অ্যানিলিনও ব্যবহার করতে পারি। সো এখানে মূলত অ্যান্সার দুইটা, কার্বিলেমিন এবং অ্যানিলিন দুইটাই ইউজ করি। এবং কার্বিলেমিন পরীক্ষা কিন্তু আমরা ক্লোরোফর্মও ইউজ করি। সো আমি আমাদের যে জৈব যৌগ ক্লাসটা আমি সামনে নিব, এটাতে তোমাদের মানে এই বিক্রিয়া সহ ডিটেলসে দেখাই দিবে। এখানে আসলে অনেক ব্যাপার পড়া লাগে আমাদের, এবং অ্যাডমিশনে এই বিক্রিয়াটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে নিজেরও দেখে নিতে পারো। ওকে, দেন 27 নাম্বার, অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কিসের উপর? অ্যাসিডের তীব্রতা মূলত নির্ভর করে, মানে এখানে অপশন অনুযায়ী নির্ভর করবে আমাদের কে এর উপর, মানে বিয়োজন রূপ কে। ওকে, সো কে এর উপর। সো এখানে একটা তোমাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া কে দ্বারা মূলত কি বোঝা? মনে রাখবা আমাদের এই যে কে আছে, কে এর মান যত বেশি, সেই অ্যাসিডটা তত বেশি তীব্র, সেই অ্যাসিডের তীব্রতা তত বেশি, সেই অ্যাসিডের তীব্রতা তত বেশি। আর যে অ্যাসিডের তীব্রতা তত বেশি, সেই অ্যাসিডের পিএইচ তত কম। তার মানে অ্যাসিডের তীব্রতা যত বেশি বা কে এর মান যত বেশি, পিএইচ তত কম। মানে বুঝে যেতেছে তো, পিএইচ এর মান যদি 2 3 বা 1 হয়, সেই সেটা সেই ইয়াটা বেশি তীব্র।
তার মানে পিএইচ এর মান যত কমে কে এর মান তত বাড়ে, দুইটা ব্যস্তানুপাতিক। পিএইচ এর মান যত বাড়ে কে এর মান তত কমে। 28 নম্বর, নিচের কোন সমীকরণটি সঠিক নয়? আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, বা এই সূত্রটাকে আমরা অনেকে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ দিয়েও লিখি, এইচ সি বাই ল্যামডাকে এইচ নিউ দিয়েও লিখি। সো এখানে বলছে কোন সূত্রটি সঠিক নয়। ওকে, সো এখানে তুমি দেখো আহ যে বি নাম্বারটা এটা হতে পারে সি বাই ল্যামডা এটা, আর এটা হচ্ছে ডি নাম্বারটা যদি তুমি দেখো আমরা জানি ই ইজ ইকুয়াল টু, যে সূত্রটা বলতেছিলাম, ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ওকে, তো এখানে ই এর সাথে ল্যামডা সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, তাহলে এখানে দিচ্ছে সমানুপাতিক, সমানুপাতিক তো হবে না, তাহলে অ্যান্সার হবে আমাদের ডি নাম্বার। 30 নম্বর, নিচের কোন যৌগগুলোতে গুলোর কোনটিতে সমযোজী বৈশিষ্ট্য বেশি? সো এটাও একই ফাজানের নীতি থেকে আসছে, একটু আগে যেটা বলে আসলাম। ফাজানের নীতিতে আমরা কি বলছিলাম, অ্যানায়নের আকার বড় হবে মানে অ্যানি বড় হবে, ক্যাটায়নের আকার ছোট হবে মানে ক্যাট ক্যাট ছোট হবে। আর দুইটা জিনিস বলছিলাম, একটা কি চার্জ বেশি হবে বা জারণ মান বেশি হবে, আর একটা কি বললাম, ডি অরবিটাল থাকবে। সো এখানে মূলত ডি অরবিটাল এবং চার্জের ব্যাপারটা লাগতেছে না, এখানে মূলত আমরা ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে বুঝতে পারবো। তুমি যদি একটু লক্ষ্য করো এখানে ক্যাটায়ন সবগুলো সেম সিলভার, তার মানে আমরা অ্যানায়ন দিয়ে বের করবো। অ্যানায়ন সবচেয়ে বড় হতে হবে কারণ অ্যানি বড়, তার মানে অ্যানায়ন বড় হতে হবে। কেন অ্যানায়ন বড় হতে হবে? কারণ সমযোজী বৈশিষ্ট্য এখানে বেশি চাইছে, সমযোজী বৈশিষ্ট্য এখানে বেশি হবে যার অ্যানায়ন বড়। তুমি যদি লক্ষ্য করো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবচেয়ে নিচে কে, পর্যায় সারণীর সবচেয়ে নিচে যায় যে তার কি আকার বড় থাকে, উপর থেকে নিচে নামলে আকার বাড়ে আমরা জানি। তাহলে আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আমরা জানি, তাহলে তার মানে আমাদের আয়োডিন হচ্ছে, আয়োডিনের আকার যেহেতু বড় তাই আমাদের আয়োডিনের সমযোজী বৈশিষ্ট্য বেশি, তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার। 11 নম্বর, এগুলো এক্সট্রা সিলেবাসের, তাও একটু দেখে নিব যে নিচের কোন নিউক্লিয়াসটি এনএমআর সক্রিয়, এটা একটু দেখে রাখবা, এটা হচ্ছে হাইড্রোজেন 1 1। তারপর পাইরোসালফিউরিক অ্যাসিড কোনটি? সো পাইরোসালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের কিছু ইয়া আছে, যে একটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড আর একটা হচ্ছে থায়োসালফিউরিক অ্যাসিড, এরকম আছে। তো তুমি মনে রাখবা যে এটা প্রথমটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড, এটা হচ্ছে কি আমাদের সালফিউরাস অ্যাসিড। আর এটা হচ্ছে আমাদের পাইরো সালফিউরিক অ্যাসিড, এটা লিখতেছি না, একটু প্রশ্নে আছে, পাইরো সালফিউরিক অ্যাসিড। সো দেন যদি তোমাদেরকে বলি বি নাম্বারটা হচ্ছে আমাদের থায়োসালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের থায়ো সালফিউরিক অ্যাসিড। আর সি নাম্বারটা তোমাদের লাগবে না, পরীক্ষায় প্রশ্ন কখনো দিবেও না, এটা একটু কঠিন নাম, পেরোক্সিসাইডো, এটা আমারও ইয়ে আসছে না, এটা লাগবে না এটা। ওকে, সেটা হচ্ছে থায়োসালফিউরিক অ্যাসিড, এটা একটু কঠিন নাম। আচ্ছা দেন ফিজিক্স, এখন আমরা ফিজিক্স এর প্রশ্নসমূহ সমাধান করব। প্রথম প্রশ্ন দেখো ভাইয়া, দুটি ভেক্টরের স্কেলার গুণফল 20 এবং ভেক্টর গুণফল 6√2, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? সো দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টরের মধ্যে স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফল। সো আমরা কি সূত্র একটা জানি না, যে ট্যান থিটা, যদি দুইটা ভেক্টরের স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফল দেওয়া থাকে আমরা কি জানি, যে উপরে আমরা কি ইউজ করি, উপরে ইউজ করি, ধরো দুইটা ভেক্টর হচ্ছে এ এ বি, তাহলে উপরে আমরা ইউজ করি দুইটা ভেক্টরের ক্রস, উপরে আমরা ইউজ করি কি দুইটা ভেক্টরের ক্রস এর মান, নিচে ইউজ করি কি আমরা দুইটা ভেক্টরের ডট গুণফলের মান। সো এখানে এরকম যদি আমরা ব্যবহার করি, সো এরপর আমরা থিটা ইজ ইকুয়াল টু, সরাসরি যদি থিটা ইজ ইকুয়াল টু লিখি, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, উপরে আমরা লিখবো কি দুইটা ভেক্টর গুণফল 6√2, নিচে লিখবো কি আমরা ডট গুণফল বা স্কেলার গুণফল 20। এটাকে যদি তুমি কাটাকাটি করো তুমি দেখতে পারো কাটাকাটি করে, মানে উপরে 3 এখানে হবে 3, নিচে 10, দুই দ্বারা কাটাকাটি করলে। তো এখানে মূলত আমাদের জানা কোনো মান নাই, অপরদিকে আমাদের অপশনে সব জানা মানই দেওয়া আছে, কিন্তু এখানে মানে এটা যদি তুমি ক্যালকুলেটর করো মান তুমি অনেকটা পাবা, হচ্ছে 23 ডিগ্রি বা 22.99 এর মতো পাবা। এখন কথা হইতেছে এখানে অপশন নাই। ওকে, সো এটা আসলে ব্ল্যাঙ্ক অ্যান্সার। ওকে, সো আর পরীক্ষায় আসলে আমি আশা করবো এগুলা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জানা মানই দেয়, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জানা মানগুলোই দেয়, হোপফুলি তোমরা পারবা, নিয়মটা জাস্ট জেনে রাখলা। 32 নম্বর, দুটি উপগ্রহ একই কক্ষপথে ঘূর্ণায়মান, তাদের অবশ্যই কি হবে? তাদের অবশ্যই এখানে এটা নিয়ে একটা কনফিউশন জাগে, যেটা গতিশক্তি সমান না দ্রুতি সমান। ওকে, সো তোমরা দ্রুতি সমান দাগাবে, এটা অনেকে গতিশক্তি সমান বলে, বাট দ্রুতি সমান দাগাবে। ওকে, 33 নম্বর, নিচের কোনটি পৃথিবীর ভরের সঠিক সূত্র? পৃথিবীর ভরের সঠিক সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে একটা সূত্র জানি আমরা, হচ্ছে জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। এটা মানে
খুবই কমন সূত্র। এটা থেকে জাস্ট এপাশ ওপাশ করলে তুমি বুঝতে পারবা যে এম ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার ডিভাইডেড বাই জি। এখানে অ্যান্সার হবে আমাদের সি নাম্বার। 34 নাম্বার, যদি কোনো পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে সরল দোলকের দোলনকাল সমান হয়, তাহলে পাহাড়ের উচ্চতা ও খনির গভীরতার অনুপাত কত হবে? তো এখানে মূলত যে আমাদের যে দুইটা মেইন সূত্র, একটা হচ্ছে উচ্চতা এবং গভীরতা, ওই সূত্রগুলো জানলে একটু সহজ হয়। আমরা জানি জিএইচ ইজ ইকুয়াল টু কি, 1 মাইনাস, যদি ইয়ার ক্ষেত্রে বলি, জিএইচ ইজ ইকুয়াল টু 1 মাইনাস, যদি অতি অল্প দূরত্বে হয় তাহলে আমরা 2h/r এই সূত্রটা ইউজ করতে পারি। এখানে মূলত এটা দিয়ে ম্যাথ করতে হবে, বড় সূত্রটা ইউজ করা যাবে না। সো 1/2h/r ইন্টু জি। আর জি ডি বা জি গভীরতায় আমরা যদি বের করি, এটা হচ্ছে কি আমাদের 1 - h/r। এ হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা এটাকে 1 দ্বারা ডিনোট করতে পারি, এটাকে বলতে পারি আমরা 1, এটাকে আমরা 2 দ্বারা ডিনোট করতে পারি, আর তো সেমই। এখন আমাদের যেখানে যেহেতু পর্যায়কাল দেওয়া আছে, সরি দোলনকাল দেওয়া আছে, দোলনকাল বা পর্যায়কাল, দোলনকালের সূত্র কি আমরা জানি, টি সমানুপাতিক 2π√L/জি। এখন টি এর সাথে আহ আমরা যদি এখানে ইয়া চিহ্ন হবে এখানে, ইজ ইকুয়াল টু, টি এর সাথে আমার ইয়ার সম্পর্ক হচ্ছে 1/জি, √1/জি। বা অন্যভাবে বললে, যেহেতু দুইটা T1 T2 সমান, মানে T1 ইজ ইকুয়াল টু T2, এখানে কিন্তু আমরা লিখতেই পারি যে T1 ইজ ইকুয়াল টু T2 হলে এটা যদি আমরা G1 G2 দ্বারা প্রকাশ করি, √1/G1 ইজ ইকুয়াল টু √1/G2। এখান থেকে দেখলেই বোঝা যেতেছে যে এটা ম্যাথ করলে আমাদের G1 ইজ ইকুয়াল টু G2 আসবে। তার মানে আমরা G1 ইজ ইকুয়াল টু G2 লিখতে পারি। G1 ইজ ইকুয়াল টু G2 না লিখে আমরা এইভাবে লিখতে পারি, G1 ডিভাইডেড বাই G2 ইজ ইকুয়াল টু কি হবে, 1। G1/G2 ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তার মানে 1/2h1 ডিভাইডেড বাই আর ইন্টু, না আর তো সরাসরি লেখা যায় না, এখানে এভাবে লিখতে হবে, আর ডিভাইডেড বাই 1 - h2 ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু 1। এখন যদি আমরা দেখি যে এটাকে কি করতে পারি, আমরা আর লিখতে পারি, আর R - 2h1, নিচে কি করতে পারি, গুণ দিয়ে আর উপরে নিয়ে যেতে পারি, আর মাইনাসের H2 ইজ ইকুয়াল টু 1। কাটাকাটি যদি হয়, R - 2h1, এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে চলে যাই, R - H2, 1 এর সাথে গুণ হলে সেমই থাকে, R - H2, তো আর আর কাটা যায়, মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে 2h1 ইজ ইকুয়াল টু H2। এখন যদি আমরা H1 ডিভাইডেড বাই H2 লিখি, ওই পাশে আমাদের টুটা ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ, টুটা ওই পাশে গেলে হয়ে যাবে আমাদের ভাগ, আর ওইখানে আগে থেকেই 1 আছে। ওকে, সো H1/H2 ইজ ইকুয়াল টু হাফ। এটা মূলত তোমাদেরকে মানে কিভাবে কোর্সে বোঝানোর জন্য একটু দেখানো আর কি, যে H1/H2 ইজ ইকুয়াল টু হাফ। সেখানে মূলত তুমি সরাসরি সূত্রটা বসিও, মানে 2 লাইন করেও করতে পারো। আমাদের অ্যান্সার হবে কত, আমাদের হাফ, 1:2। এখানে একটু খেয়াল করবা যে উচ্চতা আগে চাইছে না খনির গভীরতা। উচ্চতা যদি আগে চায়, অবশ্যই আমাদের জিএইচটাকে উপরে দিতে হবে, এই জন্য কিন্তু আমরা G1টাকে আগে উপরে দিছি। ওকে, উচ্চতা ডিভাইডেড বাই খনির গভীরতা, মানে উল্টা করা যাবে না, উল্টা করলে কিন্তু আমাদের অ্যান্সারটা উল্টা হয়ে যাবে। 35 নাম্বার, কোনটি জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্য? এটা বইয়েরই খুবই কমন জিনিস, যে এটা হচ্ছে আমাদের আই ইজ ইকুয়াল টু আইজি প্লাস এম এইচ স্কোয়ার। জড়তার ভ্রামকের যে সূত্রগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ম্যাথ তোমাকে আলাদাভাবে না দিলেও সূত্রগুলো আসতে পারে। মানে নিরেটের ক্ষেত্রে কি হয়, তারপর হচ্ছে আমাদের যে একটা সমান্তরাল অক্ষ উপপাদ্য, এটা মুখস্থ করবা, তারপর হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে কি হয়, ফুটবলের ক্ষেত্রে কি হয়, সিলিন্ডারের ক্ষেত্রে কি হয়, মানে সবগুলো তোমার মুখস্থ থাকা লাগবে। 36 নম্বর, কাচ ও বিশুদ্ধ পারদের বেলায় স্পর্শ কোণের মান। তো এটা যদিও শর্ট সিলেবাসের বাহিরের প্রশ্ন, কিন্তু এই টাইপের প্রশ্নগুলো অনেক আসে, যে কাচ ও বিশুদ্ধ পারদের বেলায় স্পর্শ কোণের মান কত, কাচ ও বিশুদ্ধ পানির বেলায় ইয়ার মান কত, মানে স্পর্শ কোণের মান কত, কাচ ও বিশুদ্ধ পানির বেলায় মান কত, এরকম আসে। কাচ ও বিশুদ্ধ পারদের বেলায় ইয়ার মান হচ্ছে আমাদের 140 ডিগ্রির মতো বলা হয়। এখানে 139 ডিগ্রি যদিও লিখছে, তুমি 140 ডিগ্রি মনে রাখতে পারো। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে অ্যান্সার নাই, তাহলে এটা ব্ল্যাঙ্ক অ্যান্সার। এবং এদের মানে কখন উত্তল হয় কখন অবতল হয় সেটাও মনে রাখতে পারবে, এবং কখন স্থূলকোণ হয় কখন সূক্ষ্মকোণ হয়। আমরা জানি যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তখন হয় স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে ছোট হলে সেটা হয় সূক্ষ্মকোণ। এবং কখন তলকে স্পর্শ করবে কখন করবে না, এই ব্যাপারগুলো তোমরা বই থেকে একটু দেখে নিবা, এগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড যদি থিওরি থেকে দেয় এখান থেকে দিতে পারে। 37 নাম্বার,
কোনো গ্যাসের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 200 ডিগ্রি সেলসিয়াসে করা হলো, গ্যাসের গড় বেগ কত? সো এটা স্বাভাবিক সিআরএমএস বেগ দিয়ে আমরা করতে পারি। সিআরএমএস বেগ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আমরা সিআরএমএস বেগ ইজ ইকুয়াল টু আমরা জানি √3RT/m। এখান থেকে আমরা লিখতেই পারি যে মানে সিআরএমএস ইজ ইকুয়াল টু √ মানে 3T বা টি লিখলেও চলে, যেহেতু সব মানে একই, মানে কাটাকাটি হয়ে যায়, বা কি বলে সব সেম বা ধ্রুবক। তো এখন আমাদের বলছে যে এত থেকে এত বাড়ানো হয়েছে। So, যদি বাড়ানো হয়, বাড়ানো হলে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব। সো বাড়ানো হয়েছে কত? 200 ডিগ্রি সেলসিয়াসে, করা হয়েছে কত? 100 ডিগ্রি সেলসিয়াসে, এবং গ্যাসের গড় বেগ জানতে চাইছে। তার মানে আমরা বড়টা, তার মানে সি টু, মানে সি টুটা যেহেতু মানে 200, এই জন্য আমরা এটা উপরে লিখবো C2/C1। সাথে আমাদের রুট আছে না সূত্রে? হ্যাঁ, সূত্রের রুট আছে, সূত্রের রুট। আর এটা তো সমানুপাতিক চিহ্ন, তাহলে আমাদের এখানে হবে T2/T1। এখানে আমরা T2/T1 কি কেলভিন এককে নিব। কেলভিন এককে হলে 200 ডিগ্রি, কেলভিন এককে হবে 473। T1 100 ডিগ্রি, তাহলে হবে 373। এই দুইটা যদি তুমি ভাগ করো, তাহলে তোমার 1 পয়েন্ট তো না, এই দুইটা ভাগ করলে হ্যাঁ 1.126 এর মতো আসবে, যে 1.126 এর মতো আসবে। কিন্তু এখানে সেম ভাবে এখানেও অ্যান্সারটা নাই, এটাও ব্ল্যাঙ্ক। এবার এমবিএসটিতে এই প্রশ্নটাতে অনেকগুলা ব্ল্যাঙ্ক অ্যান্সার আছে, আমি জানি না কেন, বাট তোমাকে জাস্ট নিয়মটা একটু দেখে যাবা। ওকে, নিয়মগুলা দেখে যাও, হোপফুলি বুঝতে পারছি এখানে কোনো কারেক্ট অ্যান্সার নাই। 38 নাম্বার, একটি তাপ ইঞ্জিন 147 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ উৎস থেকে 1260 জুল তাপ গ্রহণ করে এবং 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে 930 জুল তাপ বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা কত? তো ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের যে সাধারণ সূত্রটা আমরা জানি, ইটা ইজ ইকুয়াল টু 1 - যে Q2/Q1, 1 - Q2/Q1। সো দেন যদি আমরা বলি ওয়ান মাইনাস কিউ2-র মান কত? 1260। না, কিউ2-র মান হচ্ছে মানে যেটা ত্যাগ করছে হচ্ছে 930। Q1-এর মান হচ্ছে 1260। সাথে কিন্তু এখানে 100%ও আছে, তোর মানের ক্ষেত্রে 100%, ইজিকুল হবে কত? 1260 নিচে থাকবে, 1260 থেকে যদি 930 আমরা বিয়োগ দিই, হবে হচ্ছে 330 ইন্টু 100%। এটাকে যদি তুমি জাস্ট 1260কে 330 দিয়ে মানে ভাগ করো, তাহলে তুমি ওই যে 26 দশমিক সামথিং বা এরকম পাবা, যে 0.26 দশমিক কিছু পাবা ইন্টু 100%, এরকম কিছু একটা মান আসবে, তুমি করে দেখতে পারো। দেন হচ্ছে আমাদের যদি আমরা ইয়ে করি, 26%-এর আশেপাশে আসবে। আর 26%-এর আশেপাশে এখানে মান আছে, এখানে কিন্তু +26% হবে। ওকে, কারণ মানে দক্ষতা দেখেই বোঝা যাইতেছে যে তাপ উৎসের তাপমাত্রা বেশি, তাপ গ্রাহকের তাপমাত্রা কম, তার মানে দেখেই বোঝা যাইতেছে যে এখানে একটা পজিটিভ মান আসবে। ইটার মানে এখানে পজিটিভ আসবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে বি নাম্বার। এখানে অ্যান্সার হবে আমাদের বি নাম্বার, বুঝে নিও। 39 নাম্বার, একটি আহিত বস্তুর ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত? সো কোন একটা আহিত বস্তুর ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ আমরা জানি, U = ½ CV², অথবা U = Q²/2C। এই দুটো সূত্র আমরা মুখস্থ রাখবো, আরেকটা সূত্র আছে সেটাও মুখস্থ রাখতে পারি। মূলত এগুলা সূত্রের মানগুলা বসালে হয়ে যায়। সো U = ½ CV², এখানে সূত্রটা নাই, কিন্তু আমরা তো আরেকটা সূত্র জানি, U = Q²/2C, বা ½ × Q²/C। এই নাম্বার তাহলে অ্যান্সার, ½ × Q²/C। 40, একটি চার্জ কিউ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো, চার্জটির উপর ক্রিয়াশীল বল কত? আমরা সূত্র জানি, F=QE, সরাসরি সূত্র, F=QE। 41 নাম্বার, একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ, মানে 220 ভোল্ট সরবরাহ লাইন থেকে 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করে। হিটারটি 600 ঘন্টা ব্যবহার করলে কত কিলোওয়াট ঘন্টা শক্তি বের হবে? এখানে শক্তির মান আমরা ডব্লিউ দিয়ে সরাসরি আমরা ম্যাথ করে ফেলতে পারি। আমরা যদি দেখি যে W আমরা কি লিখতে পারি? পিটি লিখতে পারি। ওকে, সো P আবার লিখতে পারি আমরা VI, তার মানে P VIT। ভি এর মান কত দেওয়া আছে? 220 ভোল্ট। আই এর মান দেওয়া আছে 0.2 অ্যাম্পিয়ার, তার মানে 2 × 10⁻1 লিখতে পারি। কিন্তু টি এর মান দেওয়া আছে 600 ঘন্টা, এটাকে আর সেকেন্ডে নিব না, কারণ আমাদের আওয়াট মানে কিলোওয়াট ঘন্টাতে বের করতে হবে, তো ঘন্টাতেই দেওয়া আছে, রেখে দিব। দেন আমাদের এটা তো ওয়াটে আসবে, বাট কিলো ওয়াটে আসতে হবে। সো কিলোতে যদি আমরা আনতে চাই, আমরা জানি 1000 দিয়ে ভাগ দিতে হয়, নিচে আমরা 10³ বা 1000 দিয়ে আমরা ভাগ দিব। সো এটা যদি আমরা ম্যাথ করি, বুঝাই যাচ্ছে এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। 6কে যদি তুমি 22 দিয়ে ভাগ করার আগে তুমি জাস্ট ইনভার্সটাকে 2.2 দ্বারা ভাগ করো,
বা এইভাবেও তুমি করতে পারো, সমস্যা নাই। 6 × 12 2, হাতে আছে 1, 6 × 12 আর 1 কত, 13, 132 ইন্টু 2 × 10 ইনভার্স 1। এরকম যদি হয় তুমি এটাকে এভাবে লিখে লিখে ফেলতে পারো, 13.2 × 2, লেখা যায় তো, তাই না? তো এটা যদি আমরা গুণ করি, 26.4, একেবারে অ্যাকুরেট অ্যান্সার আসবে। 26.4 কিলোওয়াট আওয়ার কোথায় আছে? অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার। সো হোপফুলি বুঝতে পারছি। দেন, মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে? মিটার ব্রিজ আমাদের কাজ করে হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ নীতিতে। মিটার ব্রিজ আমাদের হুইটস্টোন এরকম কোনটা কোন নীতিতে কাজ করে বই থেকে একটু দেখে নিবে, এগুলো ইম্পর্টেন্ট যে কোনটা কোন নীতিতে কাজ করে, থিওরি থেকে আসলে এরকম দেয়। 46, হেক্সাডেসিমাল সংখ্যা 1F এর বাইনারি মান কত? সো এখানে একটা হেক্সাডেসিমাল মান দেওয়া আছে, এটাকে আমরা জাস্ট বাইনারিতে প্রকাশ করব। তো আমরা জানি যে 1F, এটাকে আমরা বাইনারিতে নিব। সো আগে এটা কোথায় আছে, 16-এ আছে, অর্থাৎ হেক্সাডেসিমাল আছে। বাইনারিতে নেওয়ার ক্ষেত্রে আমরা এই যে ওয়ানটাকে আলাদাভাবে আমরা বাইনারিতে নিব, এটাকে আলাদাভাবে বাইনারিতে নিব। বাইনারিতে আমরা কিভাবে নিতে পারি, একটা শর্ট টেকনিক আছে। তোমরা এরকম লিখে নেবে, শর্ট টেকনিকটা সবাই ইউজ করে, যে 1 টু দি পাওয়ার 0, এভাবে না, 2 টু দি পাওয়ার 0, বাইনারিতে যেহেতু নিবে, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 3, এগুলো যদি তুমি সিরিয়ালি দেখো, মানে তাহলে তুমি যদি ম্যাথ সরাসরি লিখো, এটা মুখস্থই থাকে অনেকের, যে 1, 2, 4, 8, 16, 32, এগুলো সিরিয়ালি লিখবা। লিখার পর দেখবা ওয়ান কিভাবে আসে। আর মনে রাখবে আমাদের এখানে 4 বিটের সংখ্যা বের করতে হবে। সো ওয়ান বের করার জন্য আমরা এখানে একটা ওয়ান দিব, আর বাকি 4 বিট নিব, মানে 4 বিট নিতে হবে, বাকিগুলো শূন্য দিব। তার মানে এই ওয়ান যদি আমরা ম্যাথ করি, এই ওয়ানের জন্য আমাদের 0 0 0 1 আসবে, এটা গেল। এখন আমরা এফ এর জন্য, মানে এফ এর জন্য যদি আমরা নির্ণয় করি, তখন এফ এর মান কত? ইয়াতে এফ এর মান আমরা কি জানি, এ ইজ ইকুয়াল টু, আমরা জানি কত, 10, বি ইজ ইকুয়াল টু 9-এর পর থেকে আর কি 11, সি ইজ ইকুয়াল টু 12, সি ডি ইজ ইকুয়াল টু 13, এফ ইজ ইকুয়াল টু, আমরা কি একটু উল্টা বললাম, এ বি সি ডি, ই বলি নাই, ই ইজ ইকুয়াল টু 14, এবং এফ ইজ ইকুয়াল টু 15। এফ এর মান 15। 15 যদি আমাকে মিলাতে হয়, 15 মিলাতে হলে কিভাবে মিলাতে পারি? সাপোজ ধরো, হ্যাঁ, এইটা 15 মিলাতে হলে 1 2 3 হলো, 3 আর 4, 7, 7 আর 8, 7 8 17। সো এই চারটা যদি তুমি যোগ করো, 8 4 2 1, তাহলে তো হবে তোমাদের কত, 15। ঠিক আছে তো, 12 2 14, ঠিক আছে 15। তাহলে এখানে হবে 4 বিটের সংখ্যা নিব আমরা, চারটা ওয়ান। সো এটা তোমাকে বোঝানোর জন্য এত ইয়া করে বলা, তুমি এফ দেখার সাথে সাথে তুমি 15 কল্পনা করবা, দেন 32 16 8 4 2 এভাবে এক লিখে ফেলবা, দেন যেগুলা মিলে। এখন তাহলে এরকম কোনটা মিলে, তাহলে এখানে বাইনারি নাম্বারটা হবে এই ফুল যত আসে তত। সো এটা কোথায় আছে, এটা হচ্ছে এই নাম্বারে আমাদের আনসার। সো হোপফুলি বুঝতে পারছি, এই নাম্বার হবে আমাদের আনসার। নেক্সট, 48 নম্বর, একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? সো সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমরা আমরা জানি, সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমাদের যে টি এর মান, সেকেন্ড দোলকের আমাদের যে টি এর মান, সেকেন্ড দোলকের টি এর মান কত, 2 সেকেন্ড, দোলনকাল 2 সেকেন্ড। তাহলে সেটার আমাদের কম্পাঙ্ক বা এফ এর মান কত হবে, 1/t, ইকুয়াল টু, এটা মুখস্থই থাকে অনেকের, হাফ ইজ ইকুয়াল টু, এটা দেখার সাথে সাথে মানুষের দাগায়, 0.5 হার্টজ। বি নাম্বার, সেকেন্ড দোলক কম্পাঙ্ক, বি নাম্বার। 39 নম্বর, সরি 49, পৃথিবী পৃষ্ঠে কোনো একটি বস্তুর ভর ভরের কোনো একটা বস্তুর মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ভর দ্বিগুণ করা হলে বস্তুর মুক্তিবেগ কত হবে? মনে রাখবা, মুক্তিবেগের উপর বস্তুর ভরের কোনো সম্পর্ক নাই। মুক্তিবেগ, তুমি একটা 1 কেজি ভরের, বা ধরো কোনো একটা 5 কেজি ভরের বস্তুকে তুমি আকাশে যে জোরে মানে মুক্তিবেগ তার যত হবে, আর 100 কেজি ভরের একটা বস্তুর মুক্তিবেগ সেম হবে, কারণ ব্যাগটা তো ভাই তোমাকে সেম দিতে হবে। 5 কেজি ভরের বস্তুকে তুমি যেই জোরে নিক্ষেপ করতে হবে, হয়তোবা 100 কেজি বস্তু ভরকে আরো বেশি জোরে নিক্ষেপ করতে হবে, মানে বলটা ভিন্ন হতে পারে। কিন্তু তুমি যে বেগটা দিবা, 5 কেজি ভরের বস্তুকে যে বেগে মানে যে বেগে পাঠাতে হবে, 100 কেজি ভরের বস্তুকে হলে একই মানে বেগে পাঠাতে হবে, বেগ কোনো পার্থক্য করা যাবে না। সো এখানে হবে 11.2। তার মানে কি, মুক্তিবেগ অলওয়েজ সেম, ভরের উপর কোনো নির্ভর করে না। 50 নম্বর, কেন্দ্রমুখী বল দ্বারা সম্পাদিত কাজ কি? ফেমাস প্রশ্ন, শূন্য, সবাই জানে, শূন্য। 51, একটি তারকে আহ, দৈর্ঘ্যে দ্বিগুণ করলে এর প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল অর্ধেক করলে এর রোধ কত? এই টাইপের ম্যাথ অনেক আসে, আমরা জানি। প্রথম কথা হচ্ছে আমরা এই টাইপের ম্যাথ শর্টকাটে করার ক্ষেত্রে just সূত্রটা মাথায় রাখবো, আর সমানুপাতিক রো
এল ডিভাইডেড বাই এ। এখন সূত্রটা তো লিখলাম ভাইয়া, দেন কি করব? দেন যা যা চেঞ্জ করতে বলবে, দৈর্ঘ্য দ্বিগুণ করছি আর প্রস্থের সাথে ক্ষেত্রফল অর্ধেক করছি, ক্ষেত্রফল অর্ধেক করছি, ব্যাসার্ধ কিন্তু অর্ধেক করি নাই, ব্যাসার্ধ করলে আবার কিন্তু স্কোয়ার এড হয়। ওকে, সো ক্ষেত্রফল অর্ধেক করছি। সো যা যা করছি তা জাস্ট লিখে দিব। সো আর সমানুপাতিক কি কি করছি? ক্ষেত্রফলের জায়গায় আমরা লিখবো দ্বিগুণ করছি, সরি, দৈর্ঘ্যের জায়গায় লিখবো দ্বিগুণ করছি, ক্ষেত্রফলের জায়গায় আমরা লিখবো কি অর্ধেক করছি। সো এখান থেকে আমরা লিখতে পারি আর সমানুপাতিক হাফটা মানে দুইটা যদি উপরে যায় তাহলে হবে 4, তার মানে 4 গুণ হয়ে যাবে। জাস্ট যা যা চেঞ্জ করব তা তা বসাবো, দেন মান বের করে ফেলবো। সো অর্ধেক করলে এর রোধ কি হবে? আমাদের এর রোধ হবে আমাদের 4 গুণ। এখন তোমাদেরকে আমার একটা প্রশ্ন, যে এখানে যদি রোধ না চেয়ে চাইতো আপেক্ষিক রোধ কত হবে, তাহলে অ্যান্সার কত হতো? আপেক্ষিক রোধ যদি, ধরো ধরো সেম প্রশ্ন আছে, জাস্ট বললো যে এরকম অর্ধেক করলে আপেক্ষিক রোধ কত হবে, মনে রাখবা আপেক্ষিক রোধের কিন্তু কোনো চেঞ্জ হইতো না। কেন চেঞ্জ হইতো না আমি আগেও বলছি, আপেক্ষিক রোধ শুধুমাত্র তাপমাত্রা এবং উপাদান চেঞ্জ করলেই শুধুমাত্র চেঞ্জ হয়, অন্য কোনো কিছু চেঞ্জ করলে আপেক্ষিক রোধ চেঞ্জ হয় না, কিন্তু রোধ চেঞ্জ হয়। 53, কোন লজিক গেট মৌলিক নয়? সো ন্যান্ড গেট মৌলিক গেট নয়, এটা আমরা জানি। ন্যান্ড গেট হচ্ছে একটা কি সার্বজনীন গেট, এটা মৌলিক গেট না। 54, রেডিয়ামের গড়াই এবং অর্ধায়ুর অনুপাত কত? সো এটা একটা মুখস্থ প্রশ্ন, এটা হচ্ছে 1.44, দেখে রাখলা জাস্ট, মুখস্থ প্রশ্ন 1.44। দেন 56, দৃঢ় বস্তুর ক্ষেত্রে কি হবে? দৃঢ় বস্তুর ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু মানে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু কি হবে? ওমেগা হবে। দৃঢ় বস্তুর ক্ষেত্রে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু ওমেগা। 57, যদি স্পর্শকোণ 90 ডিগ্রি এর বেশি হয় তবে তরলের পৃষ্ঠ হবে, আমি কিন্তু বলছিলাম যে স্পর্শকোণের ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। স্পর্শকোণ 90 ডিগ্রি এর বেশি হলে কি হবে? মনে রাখবো 90 ডিগ্রি যদি বেশি হয় তাহলে হবে উত্তল, 90 ডিগ্রি যদি কম হয়, এখানে যদি বেশি না বলে যদি দিত কম হয়, কম হয় তাহলে হবে আমাদের অ্যান্সার অবতল, আর বেশি হলে হবে আমাদের উত্তল। 62, ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? ভরবেগের সাধারণ সূত্র দিয়ে কিন্তু আমরা এটা বের করতে পারি। যেমন আমরা জানি কি, ভরবেগ কি, পি ইজ ইকুয়াল টু এম ভি। এম দ্বারা ইজ ইকুয়াল টু আমরা কি বসাতে পারি? এম মানে হচ্ছে মাস, ভি মানে এল টি ইনভার্স ওয়ান, অর্থাৎ ভরবেগের মাত্রা সমীকরণ হবে এম এল টি ইনভার্স ওয়ান। তোমাদেরকে যদি এখানে ভরবেগ না বলে বলতো যে কৌণিক ভরবেগ কি, কৌণিক ভরবেগের ক্ষেত্রে কি আমরা জাস্ট একটা আর গুণ করতাম, এম ভি আর। সো কৌণিক ভরবেগ হলে তাহলে কি হইতো, যে এম মানে এম এল, এম এল টি ইনভার্স ওয়ান মানে এল টি ইনভার্স ওয়ান, এল যেহেতু আছে তাহলে আরেকটা এল ইয়া হইতো, তারপরে এখানে জাস্ট গুণ করে এম এল টু টি ইনভার্স ওয়ান হয়ে যেত। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের ক্ষেত্রে। ওকে, সো এগুলো আসলে পরীক্ষায় আসলে আমরা মানে সূত্র বসিয়ে সরাসরি ম্যাথ করতে পারি। সো ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? এম এল টি ইনভার্স ওয়ান। 63, 50 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 50 কেজি মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত হবে? সো গতিশক্তির সূত্র কি জানি আমরা? গতিশক্তির সূত্র জানি হচ্ছে আমরা ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এখানে পি এর মান দেওয়া আছে, ভরবেগের মান দেওয়া আছে 50 কেজি পার মিটার স্কোয়ার, সো 50 এর স্কোয়ার। এম এর মান দেওয়া আছে 50, তাহলে 2 × 50। উপর থেকে যদি একটা 50 কমে যায়, উপরে থাকবে 50, নিচে থাকবে মানে কাটাকাটি করলে আমরা পাবো 50/2 ইজ ইকুয়াল টু পাবো 25 জুল। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 25 জুল। গতিশক্তি কত? 25 জুল। হোপফুলি বুঝতে পারছি। 65, ফোটনের ভরবেগ কত? ফোটনের ভরবেগের ক্ষেত্রে যেই সূত্রটা আমরা মুখস্থ করি, এটা হচ্ছে কি আমাদের, যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। আর এই ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, এই সূত্র থেকে আমাদের লেখা যায় পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। পি ইজ ইকুয়াল টু কি হবে আমাদের? এইচ বাই ল্যামডা। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে এ নাম্বার। ওকে, সো এই ছিল আমাদের আজকের ক্লাস। সো তোমাদের যদি কোনো প্রশ্নে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে। সো সেই পর্যন্ত ভালো থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে।